নমস্কার, আমি মনমথ। আমায় নিয়ে লেখা ছোট গল্প ডিটেকটিভ রবি ঠাকুরের গল্পগুচ্ছের অন্তর্গত। কথা মানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশিতে সেই গল্পটি উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করা যাক। আমি পুলিশের ডিটেকটিভ কর্মচারী। আমার জীবনে দুটি মাত্র লক্ষ্য ছিল, আমার স্ত্রী এবং আমার ব্যবসায়। আগে একান্নবর্তী পরিবারের মধ্যে ছিলাম। সেখানে আমার স্ত্রীর প্রতি সমাদরের অভাব হওয়াতে আমি দাদার সঙ্গে ঝগড়া করে বের হয়ে আসি। দাদাই উপার্জন করে আমাকে পালন করছিলেন। অতএব সহসা সস্ত্রীক তার আশ্রয় ত্যাগ করে আসা আমার পক্ষে দুঃসাহসের কাজ হয়েছিল। কিন্তু এখনো নিজের উপর আমার বিশ্বাসের ত্রুটি ছিল না। আমি নিশ্চয় জানতাম, সুন্দরী স্ত্রীকে যেমন বশ করেছি, বিমুখ অদৃষ্ট লক্ষ্মীকেও তেমনি বশ করতে পারব। মহিমচন্দ্র এ সংসারে পিছনে পড়ে থাকবে না। পুলিশ বিভাগে সামান্যভাবে প্রবেশ করলাম। অবশেষে ডিটেকটিভ পদে উত্তীর্ণ হতে বেশি সময় লাগলো না। সমস্যা একটাই, আমার স্ত্রীর ঈর্ষা এবং সন্দেহের বাতিক। সেটাতে আমার কাজের কিছু ব্যাঘাত ঘটত, কারণ পুলিশের কাজে সময় অসময়ে বিচার করলে চলে না, বরঞ্চ স্থানের অপেক্ষা অস্থান এবং কালের অপেক্ষা অকালটারই চর্চা বেশি করে করতে হয়। তার জন্য আমার স্ত্রীর স্বভাবসিদ্ধ সন্দেহ আরো যেন দুর্নিবার হয়ে উঠত। সে আমাকে ভয় দেখাবার জন্য বলতো, তুমি এমন যখন তখন যেখানে সেখানে থাকো, কালে ভদ্রে আমার সঙ্গে দেখা হয়, আমার জন্য তোমার আশঙ্কা হয় না? আমি তাকে বলতাম, সন্দেহ করা আমাদের ব্যবসা, সেই কারণে ঘরের মধ্যে সেটাকে আর আনি না। স্ত্রী বলতো, সন্দেহ করা আমার ব্যবসা নয়, ওটা আমার স্বভাব। আমাকে তুমি লেশমাত্র সন্দেহের কারণ দিলে আমি সব করতে পারি। ডিটেকটিভ লাইনে আমি সকলের সেরা হব, একটা নাম রাখবো, এই প্রতিজ্ঞা আমার দৃঢ় ছিল। এ সম্বন্ধে যত কিছু বিবরণ এবং গল্প আছে তার কোনোটাই পড়তে বাকি রাখিনি। কিন্তু পড়ে কেবল মনের অসন্তোষ এবং অধীরতা বাড়তে লাগলো। কারণ আমাদের দেশের অপরাধীগুলো ভীরু এবং নির্বোধ। অপরাধগুলো নির্জীব এবং সরল, তার মধ্যে দুরূহতা দুর্গমতা কিছুই নেই। আমাদের দেশের খুনি নররক্তপাতের উৎকট উত্তেজনা কোনো মতেই নিজের মধ্যে সংবরণ করতে পারে না। জালিয়াত যে জাল বিস্তার করে তাতে অনতি বিলম্বে নিজেই আপাদমস্তক জড়িয়ে পড়ে। অপরাধ বুহ থেকে নির্গমনের কূটকৌশল সে জানে না। এমন নির্জীব দেশে ডিটেকটিভের কাজে সুখও নেই, গৌরবও নেই। বড় বাজারের মারোয়ারি জুয়াচোরকে অনায়াসে গ্রেফতার করে কতবার মনে মনে বলেছি, ওরে অপরাধী কুলো কলঙ্ক, পরে সর্বনাশ করা গুণী ওস্তাদ লোকের কর্ম। তোর মতো আনাড়ি নির্বোধের সাধু তপস্বী হওয়া উচিত ছিল। খুনিকে ধরে তার প্রতি স্বগতোক্তি করেছি। গভর্নমেন্টের সমুন্নত ফাঁসি কাঠ কি তোদের মতো গৌরবহীন প্রাণীদের জন্য তৈরি হয়েছিল? তোদের না আছে উদার কল্পনা শক্তি, না আছে কঠোর আত্মসংযম। তোরা বেটারা খুনি হবার স্পর্ধা করিস। আমি কল্পনা চক্ষে যখন লন্ডন এবং প্যারিসের জনাকীর্ণ পথের দুই পাশে শীত বাষ্পাকুল অভ্রভেদী অট্টালিকা দেখতে পেতাম, তখন আমার শরীর রোমাঞ্চিত হয়ে উঠত। মনে মনে ভাবতাম, এই অট্টালিকা এবং পথ উপপথের মধ্য দিয়ে যেমন জনস্রোত, কর্মস্রোত, উৎসব স্রোত, সৌন্দর্য স্রোত অহরহ বয়ে যাচ্ছে, তেমনি সর্বত্রই একটা হিংস্র কুটিল কৃষ্ণকুঞ্চিত ভয়ঙ্কর অপরাধ প্রবাহ তলে তলে নিজের পথ করে চলেছে। তারই নিকট ইউরোপীয় সামাজিকতার হাস্যকৌতুক শিষ্টাচার এমন বিরাট ভীষণ রমণীয়তা লাভ করেছে। আর আমাদের কলকাতার পথপার্শ্বের মুক্ত বাতায়ন, বাড়ির মধ্যে রান্নাবান্না, গৃহকার্য, পরীক্ষার পাঠ, তাস দাবার বৈঠক, দাম্পত্য কলহ, বড়জোর ভ্রাতৃবিচ্ছেদ এবং মোকদ্দমার পরামর্শ ছাড়া বিশেষ কিছুই নেই। কোনো একটা বাড়ির দিকে চেয়ে কখনো কথা মনে হয় না যে হয়তো এই মুহূর্তেই
এই বাড়ির কোনো একটা কোণে শয়তান মুখ গুঁজে বসে নিজের কালো কালো ডিমগুলোতে তা দিচ্ছে। আমি অনেক সময় রাস্তায় বের হয়ে পথিকদের মুখ এবং চলার ভাব পর্যবেক্ষণ করতাম। ভাবে ভঙ্গিতে যাদেরকে কিছুমাত্র সন্দেহজনক বোধ হয়েছে আমি অনেক সময় গোপনে তাদের অনুসরণ করেছি, তাদের নাম ধাম ইতিহাস অনুসন্ধান করেছি। অবশেষে পরম নৈরাশ্যের সাথে আবিষ্কার করেছি তারা নিষ্কলঙ্ক ভালো মানুষ। এমনকি তাদের আত্মীয় বান্ধবেরাও তাদের সম্বন্ধে আড়ালে কোনো প্রকার গুরুতর মিথ্যা অপবাদও প্রচার করে না। পথিকদের মধ্যে সবচেয়ে যাকে পাষণ্ড বলে মনে হয়েছে, এমনকি যাকে দেখে নিশ্চয় মনে করেছি যে এইমাত্র সে কোনো একটা উৎকট দুষ্কার্য করে এসেছে, সন্ধান করে জেনেছি সে একটি ছাত্রবৃত্তি স্কুলের দ্বিতীয় পণ্ডিত। তখনই অধ্যাপনা কার্য সমাধা করে বাড়ি ফিরে আসছে। এই সকল লোকেরাই অন্য কোনো দেশে জন্মগ্রহণ করলে বিখ্যাত চোর ডাকাত হয়ে উঠতে পারত। কেবলমাত্র যথোচিত জীবনী শক্তি এবং যথেষ্ট পরিমাণ পৌরুষের অভাবে আমাদের দেশে এরা কেবল পণ্ডিতি করে বৃদ্ধ বয়সে পেনশন নিয়ে মরে। বহু চেষ্টা ও সন্ধানের পর এই দ্বিতীয় পণ্ডিতটার নিরীহতার প্রতি আমার যেরকম সুগভীর অশ্রদ্ধা জন্মেছিল, কোনো অতি ক্ষুদ্র ঘটি বাটি চোরের প্রতি তেমন হয়নি। অবশেষে একদিন সন্ধ্যাবেলায় আমাদেরই বাসার অনতি দূরে একটি গ্যাস পোস্টের নিচে একটা মানুষ দেখলাম। বিনা আবশ্যকে সে উৎসুকভাবে একই জায়গায় ঘুরছে ফিরছে। তাকে দেখে আমার সন্দেহ মাত্র রইল না যে সে কোনো একটি গোপন ও দুরভিসন্ধির সঙ্গে নিযুক্ত রয়েছে। নিজে অন্ধকারে প্রচ্ছন্ন থেকে তার চেহারাখানা বেশ ভালো করে দেখে নিলাম। তরুণ বয়স, দেখতে বেশ সুশ্রী। আমি মনে মনে বললাম, দুষ্কর্ম করবার এই তো সঠিক চেহারা। নিজের মুখশ্রী যাদের সর্বপ্রধান বিরুদ্ধ সাক্ষী, তারা যেন সর্বপ্রকার অপরাধের কাজ সর্বযত্নে পরিহার করে। সৎকার্য করে তারা নিষ্ফল হতে পারে, কিন্তু দুষ্কর্ম দ্বারা সফলতা লাভও তাদের পক্ষে দুরাশা। দেখলাম এই ছোকরাটির চেহারাটাই এর সর্বপ্রধান বাহাদুরি। সেজন্য আমি মনে মনে খানিকক্ষণ ধরে তা তারিফ করলাম। বললাম, ভগবান তোমাকে যে দুর্লভ সুবিধাটি দিয়েছেন সেটাকে যদি রীতিমতো কাজে খাটাতে পারো তবে তো বলি সাবাস। আমি অন্ধকার থেকে তার সামনে এসে পিঠ চাপড়ে বললাম, এই যে ভালো আছেন তো? সে তৎক্ষণাৎ প্রবল মাত্রায় চমকে উঠে একেবারে ফ্যাকাশে হয়ে উঠল। আমি বললাম, মাফ করবেন, ভুল হয়েছে, হঠাৎ আপনাকে অন্য লোক ঠাউরেছিলাম। মনে মনে বললাম, কিছুমাত্র ভুল করিনি, যে ঠাউরে ছিলাম তাই বটে, কিন্তু এতটা বেশি চমকে ওঠা তার পক্ষে অনুপযুক্ত হয়েছিল। এতে আমি কিছু হতাশ হলাম। নিজের শরীরের প্রতি তার আরো অধিক দখল থাকা উচিত ছিল, কিন্তু শ্রেষ্ঠতার সম্পূর্ণ আদর্শ অপরাধ শ্রেণীর মধ্যেও বিরল। চোরকেও সেরা চোর করে তুলতে প্রকৃতি কার্পণ্য দেখায়। অন্তরালে এসে দেখলাম সে ত্রস্তভাবে গ্যাস পোস্ট ছেড়ে চলে গেল। পিছনে পিছনে গেলাম। দেখলাম গোলদিঘির মধ্যে প্রবেশ করে একটি পুকুরের পাড়ে ঘাসের উপর সে চিত হয়ে শুয়ে পড়ল। আমি ভাবলাম, উপায় চিন্তার এই একটা স্থান বটে। গ্যাস পোস্টের তলদেশের অপেক্ষা অনেকাংশে ভালো। লোকে যদি কিছু সন্দেহ করে তো বড় জোরেই ভাবতে পারে যে ছোকরাটি অন্ধকার আকাশে প্রেয়সীর মুখচন্দ্র এঁকে কৃষ্ণপক্ষ রাত্রির অভাব পূরণ করছে। ছেলেটির প্রতি উত্তরোত্তর আমার চিত্ত আকৃষ্ট হতে লাগলো। অনুসন্ধান করে তার ঠিকানা জানলাম। মনমথ তার নাম। সে কলেজের ছাত্র। পরীক্ষা ফেল করে গরমের ছুটিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার মেসের সহবাসী ছাত্ররা সকলেই নিজের বাড়ি চলে গেছে। দীর্ঘ ছুটির মধ্যে সকল ছাত্রই মেস ছেড়ে পালায়। এই লোকটিকে কোন দুষ্ট গ্রহ ছুটি দিচ্ছে না সেটা বের করতে কৃতসংকল্প হলাম। আমিও ছাত্র সেজে তার মেসের এক অংশ গ্রহণ করলাম। প্রথম দিন যখন সে আমাকে দেখল, কেমন একরকম করে সে আমার মুখের দিকে তাকালো। তার ভাবটা ভালো বুঝলাম না। যেন সে বিস্মিত, যেন সে আমার অভিপ্রায় বুঝতে পেরেছে, এমনই একটা ভাব। বুঝলাম শিকারীর উপযুক্ত শিকার বটে। একে সোজাভাবে ফস করে কায়দা করা যাবে না। অথচ
যখন তার সাথে প্রণয় বন্ধনের চেষ্টা করলাম, তখন সে ধরা দিতে কিছুমাত্র দ্বিধা করল না। কিন্তু মনে হলো সেও আমাকে সুতীক্ষ্ণ দৃষ্টিতে দেখে, সেও আমাকে চিনতে চায়। মনুষ্য চরিত্রের প্রতি এইরূপ সদা সতর্ক সজাগ কৌতূহল এ তো ওস্তাদের লক্ষণ। এত অল্প বয়সে এতটা চাতুরি দেখে বড় খুশি হলাম। মনে ভাবলাম, মাঝখানে একজন রমণী না আনলে এই অসাধারণ অকাল ধূর্ত ছেলেটির হৃদয়দ্বার উদ্ঘাটন করা সহজ হবে না। একদিন গদগদ কণ্ঠে মন্মথকে বললাম, ভাই, একটি স্ত্রীলোককে আমি ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না। প্রথমটা সে যেন কিছু চকিতভাবে আমার মুখের দিকে তাকালো, তারপর ঈষৎ হেসে বলল, এরকম দুর্যোগ বিরল নয়। এইরকম মজা করার জন্যই কৌতুকপর বিধাতা নরনারীর প্রভেদ করেছেন। আমি বললাম, তোমার পরামর্শ ও সাহায্য চাই। সে সম্মত হলো। আমি বানিয়ে অনেক ইতিহাস বললাম। সে আগ্রহে কৌতূহল সমস্ত কথা শুনল, কিন্তু বেশি কথা বলল না। আমার ধারণা ছিল ভালোবাসার, বিশেষত গর্হিত ভালোবাসার ব্যাপার প্রকাশ করে বললে মানুষের মধ্যে অন্তরঙ্গতা দ্রুত বেড়ে ওঠে। কিন্তু বর্তমান ক্ষেত্রে তার কোনো লক্ষণ দেখা গেল না। ছোকরাটি আগের থেকে যেন চুপ মেরে গেল, অথচ সকল কথা যেন মনে গেঁথে নিল। ছেলেটির প্রতি আমার ভক্তির সীমা রইল না। এদিকে মন্মথ প্রত্যেক দিন গোপনে দরজা বন্ধ করে কি করে এবং তার গোপন অভিসন্ধি কিভাবে কতদূর অগ্রসর হচ্ছে আমি তার ঠিকানা করতে পারলাম না। অথচ তা যে এগিয়ে চলেছে তাতে সন্দেহ নেই। কি একটা নিগূঢ় ব্যাপারে সে ব্যস্ত আছে, এবং সম্প্রতি সেটা অত্যন্ত পরিপক্ক হয়েছে তা এই নবযুবকটির মুখ দেখা মাত্র বোঝা যেত। আমি গোপন চাবিতে তার ডেস্ক খুলে দেখেছি, তাতে একটা অত্যন্ত দুর্বোধ্য কবিতার খাতা, কলেজের বক্তৃতার নোট এবং বাড়ির লোকের গোটাকত অকিঞ্চিতকর চিঠি ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। কেবল বাড়ির চিঠি থেকে এই প্রমাণ হয়েছে যে বাড়ি ফেরার জন্য আত্মীয় স্বজন বারংবার প্রবল অনুরোধ করেছে। তা সত্ত্বেও বাড়ি না যাবার একটা সঙ্গত কারণ অবশ্য আছে। সেটা যদি ন্যায়সঙ্গত হতো তবে নিশ্চয়ই কথায় কথায় এতদিনে ফাঁস হতো। কিন্তু তার সম্পূর্ণ বিপরীত হবার সম্ভাবনা থাকাতেই এই ছোকরাটির গতিবিধি এবং ইতিহাস আমার কাছে এমন নিরতিশয় ও উৎসুক্যজনক হয়েছে। সে অসামাজিক মনুষ্য সম্প্রদায় পাতালতলে সম্পূর্ণ আত্মগোপন করে এই বৃহৎ মনুষ্য সমাজকে সবসময় নিচের দিক থেকে দোলায়মান করে রেখেছে। এই বালকটি সে বিশ্বব্যাপী বহু পুরাতন বৃহৎ জাতির একটি অঙ্গ। এ সামান্য একজন স্কুলের ছাত্র নয়, এ জগৎবক্ষ বিহারিণী সর্বনাশিনীর একটি প্রলয় সহচর। আধুনিক কালের চশমা পরা নিরীহ বাঙালি ছাত্রের বেশে কলেজের পাঠ অধ্যয়ন করছে। নৃমুণ্ডধারী কাপালিক বেশে এর ভৈরবতা আমার কাছে আরো ভৈরবতর হতো না। আমি একে ভক্তি করি। অবশেষে সশরীরে রমণীর অবতারণা করলাম। পুলিশের বেতনভোগী হরিমতি আমার সহায় হলো। মন্মথকে জানালাম আমি এই হরিমতির হতভাগ্য প্রণয়াকাঙ্ক্ষী। একে লক্ষ্য করেই আমি কিছুদিন গোলে দিঘির ধারে মন্মথর পার্শ্বচর হয়ে আবার গগনে কেন সুধাংশু উদয়রে কবিতাটি বারংবার আবৃত্তি করলাম, এবং হরিমতিও কতকটা অন্তরের সাথে কতকটা লীলা সহকারে জানালো যে তার চিত্ত সে মন্মথকে সমর্পণ করেছে। কিন্তু আশানুরূপ ফল হলো না। মন্মথ সুদূর নির্লিপ্ত অবিচলিত কৌতূহলের সাথে সমস্ত পর্যবেক্ষণ করতে লাগলো। এমন সময় একদিন মধ্যাহ্নে তার ঘরের মেঝেতে একখানি চিঠির গুটি কতক ছিন্নাংশ কুড়িয়ে পেলাম। জোড়া দিয়ে দিয়ে এই অসম্পূর্ণ বাক্যটুকু আদায় করলাম। আজ সন্ধ্যা 7টার সময় গোপনে তোমার বাসায়। অনেক খুঁজে আর কিছু বের করতে পারলাম না। আমার অন্তঃকরণ পুলকিত হয়ে উঠল। মাটির মধ্য থেকে কোনো বিলুপ্ত বংশ প্রাচীন প্রাণীর একখণ্ড হাড় পেলে প্রত্নজীব তত্ত্ববিদের কল্পনা যেমন মহানন্দে সজাগ হয়ে ওঠে, আমারও
সেই অবস্থা হলো। আমি জানতাম আজ রাত্রি 10টার সময় আমাদের মেসে হরিমতির আবির্ভাব হবার কথা আছে। ইতিমধ্যে সন্ধ্যা 7টার সময়। ব্যাপারখানা কি? ছেলেটি যেমন সাহস তেমনই তীক্ষ্ণ বুদ্ধি। যদি কোনো গোপন অপরাধের কাজ করতে হয় তবে ঘরে যেদিন কোনো একটা বিশেষ হাঙ্গামা, সেই দিন অবকাশ বুঝে করা ভালো। প্রথমত, প্রধান ব্যাপারের দিকে সকলের দৃষ্টি আকৃষ্ট থাকে। দ্বিতীয়ত, যেদিন যেখানে কোনো বিশেষ সমাগম আছে সেদিন সেখানে কেউ ইচ্ছাপূর্বক কোনো গোপন ব্যাপারের অনুষ্ঠান করবে, এটা কেউ সম্ভব মনে করে না। হঠাৎ আমার সন্দেহ হলো যে আমার সাথে এই নূতন বন্ধুত্ব এবং হরিমতির সাথে এই প্রেমাভিনয় একেও মনমতো নিজের কার্যসিদ্ধির উপায় করে নিচ্ছে। এই জন্যই সে নিজেকে ধরাও দেয় না, নিজেকে ছাড়িয়েও নেয় না। আমরা তাকে তার গোপন কাজ থেকে আড়াল করে রেখেছি। সকলেই মনে করছে যে সে আমাদেরকে নিয়ে ব্যস্ত রয়েছে। সে নিজেও সেই ভ্রম দূর করতে চায় না। তর্কগুলো একবার ভেবে দেখো। যে বিদেশি ছাত্র ছুটির সময় আত্মীয় স্বজনের অনুনয় বিনয় উপেক্ষা করে শূন্য মেসে একলা পড়ে থাকে, নির্জন জায়গায় তার বিশেষ প্রয়োজন আছে এ বিষয়ে কারো সংশয় থাকতে পারে না। অথচ আমি তার মেসে এসে তার নির্জনতা ভঙ্গ করেছি এবং একটি রমণীর অবতারণা করে নতুন উপদ্রব সৃষ্টি করেছি। কিন্তু তা সত্ত্বেও সে বিরক্ত হয় না, বাসা ছাড়ে না, আমাদের সঙ্গ থেকে দূরে থাকে না। অথচ হরিমতি অথবা আমার প্রতি তার তিলমাত্র আসক্তি জন্মায়নি। সেটা নিশ্চয় সত্যি। এমনকি তার অসতর্ক অবস্থায় বারংবার লক্ষ্য করে দেখেছি আমাদের উভয়ের প্রতি তার একটা আন্তরিক ঘৃণা ক্রমেই যেন প্রবল হয়ে উঠছে। এর একমাত্র তাৎপর্য এই যে স্বজনতার সাফাইটুকু রক্ষা করে নির্জনতার সুবিধাটুকু ভোগ করতে হলে আমার মতো নবপরিচিত লোককে কাছাকাছি রাখা সর্বাপেক্ষা সদুপায়, এবং কোনো বিষয়ে একান্ত মনে লিপ্ত হওয়ার পক্ষে রমণীর মতো এমন সহজ ছুতো আর কিছু নেই। ইতিপূর্বে মনমথর আচরণ যেরূপ নিরর্থক এবং সন্দেহজনক ছিল, আমাদের আসার পর তার সম্পূর্ণ লোপ হলো। কিন্তু এতটা দূরের কথা মুহূর্তের মধ্যে বিচার করে দেখতে পারে এত বড় মতলবী লোক যে আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করতে পারে, এটা চিন্তা করে আমার হৃদয় উৎসাহে পূর্ণ হয়ে উঠল। মনমতো কিছু যদি মনে না করত তবে আমি বোধহয় তাকে 2 হাতে বুকে চেপে ধরতে পারতাম। সেদিন মনমথোর সঙ্গে দেখা হওয়া মাত্র তাকে বললাম, আজ তোমাকে সন্ধ্যে 7টার সময় হোটেলে খাওয়াবো বলে মনস্থির করেছি। শুনে সে একটু চমকে উঠল, পরে আত্মসংবরণ করে বলল, ভাই, মাফ করো, আমার পেটের অবস্থা আজ বড় শোচনীয়। হোটেলের খানায় মনমথোর কখনো কোনো কারণে অনভিরুচি দেখিনি। আজ তার অন্তরিন্দ্রিয় নিশ্চয়ই দুরূহ কোনো অবস্থায় উপনীত হয়েছে। সেদিন সন্ধ্যায় মেসে আমার থাকবার কথা ছিল না, কিন্তু আমি সেদিন গায়ে পড়ে নানা প্রসঙ্গ তুলে বিকেলের দিকে কিছুতেই আর উঠতে চাইলাম না। মনমথো মনে মনে অস্থির হয়ে উঠতে লাগলো। আমার সকল মতের সঙ্গে সে সম্পূর্ণ সম্মতি প্রকাশ করল। কোনো তর্কে কিছুমাত্র প্রতিবাদ করল না। অবশেষে ঘড়ির দিকে দৃষ্টিপাত করে ব্যাকুল চিত্তে উঠে দাঁড়িয়ে বলল, হরিমতিকে আজ আনতে যাবে না? আমি সচকিতভাবে বললাম, ও হো হো হো, সে কথা একেবারে ভুলে গিয়েছিলাম। তুমি ভাই খাবার দাবার তৈরি রেখো, আমি ঠিক 10:30টায় তাকে এখানে এনে উপস্থিত করব, কেমন? এই বলে রওনা দিলাম। আনন্দের নেশা আমার সর্বশরীরের রক্তের মধ্যে সঞ্চরণ করতে লাগলো। সন্ধ্যে 7টা নিয়ে মনমথের যেরকম ঔৎসুক্য দেখলাম, আমার ঔৎসুক্য তার তুলনায় কম ছিল না। আমি আমাদের মেসের অনতি দূরে প্রচ্ছন্ন থেকে প্রেমিকার অপেক্ষায় থাকা প্রণয়ীর মতো মুহুর্মুহু ঘড়ি দেখতে লাগলাম। গোধূলির অন্ধকার ঘনীভূত হয়ে যখন রাজপথে গ্যাস জ্বালবার সময় হলো, এমন সময় একটি রুদ্ধদ্বার পালকি আমাদের বাসার মধ্যে প্রবেশ করলো। ওই আচ্ছন্ন পালকিটির মধ্যে একটি অশ্রুসিক্ত অবগুণ্ঠিত পাপ, একটি মূর্তিমতী ট্র্যাজেডি কলেজের ছাত্র নিবাসের মধ্যে গুটি কতক উড়ে বেহারার কাঁধে চেপে সমুচ্চ হাই হুই শব্দে অত্যন্ত অনায়াসে
সহজভাবে প্রবেশ করছে। কল্পনা করে আমার সর্বশরীরে অপূর্ব পুলক সঞ্চার হলো। আমি আর দেরি করতে পারলাম না। অনতিকাল পরে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে দোতলায় উঠলাম। ইচ্ছে ছিল গোপনে লুকিয়ে দেখে শুনে নেব, কিন্তু তা ঘটল না। কারণ সিঁড়ির সামনের ঘরেই সিঁড়ির দিকে মুখ করে মন্মথ বসেছিল এবং ঘরের অপপ্রান্তে বিপরীত মুখে একটি অবগুণ্ঠিত নারী বসে মৃদুস্বরে কথা বলছিল। যখন দেখলাম মন্মথ আমাকে দেখতে পেয়েছে, তখন দ্রুত ঘরের মধ্যে প্রবেশ করে বললাম, ভাই, আমার ঘড়িটা ঘরে ফেলে এসেছি, তাই নিতে আবার আসতে হলো। মন্মথ এমনই অভিভূত হয়ে পড়ল যে বোধ হলো যেন সে তখনই মাটিতে পড়ে যাবে। আমি কৌতুক এবং আনন্দে নিরতিশয়ে ব্যগ্র হয়ে উঠলাম, ভাই, তোমার অসুখ করেছে নাকি? সে কোনো উত্তর দিতে পারল না। তখন সেই কাঠের পুতুলের মতো আড়ষ্ঠ অবগুণ্ঠিত নারীর দিকে ফিরে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনি মন্মথর কে হন? কোনো উত্তর পেলাম না, কিন্তু দেখলাম তিনি মন্মথর কেউ নন, তিনি আমারই স্ত্রী। তারপর কি হলো সকলেই জানেন। এই আমার ডিটেকটিভ পদের প্রথম চোর ধরা। আমার এক সহকর্মীকে এই ঘটনা জানানোর পর তিনি আমায় বলেছিলেন, মন্মথর সাথে তোমার স্ত্রীর সম্বন্ধ কিন্তু সমাজবিরুদ্ধ নাও হতে পারে। তখন আমি বলেছিলাম, না হওয়াই সম্ভব। আমার স্ত্রীর বাক্স থেকে মন্মথর এই চিঠিখানি পাওয়া গেছে। চিঠিটি প্রকাশ করলাম। সুচরিতাশু, হতভাগ্য মনোমথর কথা তুমি বোধহয় এতদিনে ভুলে গেছো। ছোটবেলায় যখন কাজী বাড়ির মামা বাড়িতে যেতাম, তখন সারাক্ষণই তোমাদের বাড়ি গিয়ে তোমার সাথে অনেক খেলা করেছি। আমাদের সেই খেলা ঘর ও খেলার সম্পর্ক ভেঙে গেছে। তুমি জানো কিনা বলতে পারি না, একসময় ধৈর্যের বাঁধ ভেঙে ও লজ্জার মাথা খেয়ে তোমার সাথে আমার বিয়ের সম্বন্ধ চেষ্টাও করেছিলাম, কিন্তু আমাদের বয়স প্রায় এক বলে দুই পক্ষেরই কর্তারা কোনোভাবে রাজি হলেন না। তারপর তোমার বিয়ে হয়ে গেলে 4-5 বছর তোমার আর কোনো সন্ধান পাইনি। 5 মাস হলো তোমার স্বামী কলকাতা পুলিশের কাজ নিয়ে শহরে বদলি হয়েছেন। খবর পেয়ে আমি তোমাদের বাড়ি খুঁজে বের করেছি। তোমার সাথে সাক্ষাতের দুরাশা আমার নেই, এবং অন্তর্যামী জানেন তোমার গার্হস্থ্য সুখের মধ্যে উপদ্রবের মতো প্রবেশ লাভ করার বদমতলবও আমি রাখি না। সন্ধ্যার সময় তোমার বাড়ির সামনে একটি গ্যাস পোস্টের নিচে আমি সূর্যপাশকের মতো দাঁড়িয়ে থাকি। তুমি ঠিক 7:30টার সময় একটি প্রজ্বলিত কেরোসিন ল্যাম্প নিয়ে রোজ নিয়মিত তোমাদের দোতলার দক্ষিণ দিকের ঘরের কাঁচের জানালার সামনে রেখে যাও। সেই সময় মুহূর্তকালের জন্য প্রদীপের আলোয় আলোকিত তোমার মুখটা আমার চোখে ভেসে ওঠে। তোমার সম্বন্ধে আমার এই একটিমাত্র অপরাধ। এর মধ্যেই ঘটনাক্রমে তোমার স্বামীর সাথে আমার আলাপ হয়েছে, কর্মঘনিষ্ঠতাও হয়েছে। তার চরিত্র যা দেখলাম, তাতে বুঝতে বাকি নেই যে তোমার জীবন সুখের নয়। তোমার প্রতি আমার কোনো সামাজিক অধিকার নেই, কিন্তু যে বিধাতা তোমার দুঃখকে আমার দুঃখে পরিণত করেছেন, তিনি সেই দুঃখমোচনের চেষ্টাভার আমার উপরেই স্থাপন করেছেন। অতএব আমার স্পর্ধা মাপ করে শুক্রবার সন্ধেবেলায় ঠিক 7টার সময় গোপনে পালকি করে একবার 20 মিনিটের জন্য আমার বাড়িতে এলে আমি তোমাকে তোমার স্বামীর সম্পর্কে কতকগুলো গোপন কথা বলতে চাই। যদি বিশ্বাস না করো এবং যদি সহ্য করতে পারো, তবে সে সম্বন্ধে প্রমাণও দিতে পারি এবং সেই সঙ্গে কতগুলো পরামর্শও দিতে চাই। আমি ভগবানকে অন্তরে রেখে আশা করছি, সেই পরামর্শ মতো চললে তুমি একদিন সুখী হতে পারবে। আমার উদ্দেশ্য সম্পূর্ণ নিঃস্বার্থ নয়। ক্ষণকালের জন্য তোমায় সামনে থেকে দেখব, তোমার কথা শুনব, এবং তোমার পায়ের ধুলো পড়ায় আমার বাড়িটা চিরকালের জন্য সুখ স্বপ্ন মণ্ডিত হয়ে উঠবে। এই আকাঙ্ক্ষাও আমার অন্তরে আছে। যদি আমাকে বিশ্বাস না করো এবং যদি এ সুখ থেকেও আমাকে বঞ্চিত করতে চাও, তবে সে কথা আমাকে লিখে জানিও। আমি
তার উত্তরে চিঠি মারফতই সব কথা জানাবো। যদি চিঠি লিখবারও বিশ্বাস না থাকে তবে তোমার স্বামীকে এই চিঠিখানা দেখিও, তারপর আমার যা বক্তব্য তা তাঁকেই বলবো। নিত্য শুভাকাঙ্ক্ষী শ্রী মনোমথনাথ মজুমদার। কথামানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশিতে আজ শুনলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প ডিটেকটিভ। সুচরিতার চরিত্রে অনন্যা, মন্মথর চরিত্রে অনির্বাণ, কথকের চরিত্রে আমি শ্রম, শাব্দিক সম্পাদনায় হৃদাকাশ, প্রচার চিত্র প্রস্তুতিতে সাগ্নিক, আবহ সঙ্গীত ও পর্ব পরিচালনায় আমি শ্রম। আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। এইভাবেই পাশে থাকবেন আমাদের। আগামী দিনে আরো অনেক গল্প নিয়ে হাজির হবে টিম গপ্প.বেশি। ধন্যবাদ।